নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক বিনোদ ঘোষালের লেখা গল্প বিভূতিবাবুর গল্প। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন বিভূতি গুঁই। কিছুতেই মাথায় আসছে না, কিছুতেই না। এই ৭৩ বছর বয়সে শেষ পর্যন্ত কিনা মাত্র ৩৪৪-এ আটকে যাবেন। ওহ, ভাবলেই টাকবে টস টস করে ঘাম ঝরছে। সারাদিন কাগজ কলম নিয়ে চাতক পাখির মতো হাঁ করে টেবিলের সামনে বসে আছেন, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। একান্ত নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ঠিক করলেন কোথাও একটা যেতে হবে, একেবারে জাত ভুতুরে কোনো জায়গায়। এই সেখানে গিয়ে যদি... আসল ব্যাপারটা হলো, বিভূতি গুঁই একজন বিখ্যাত ভূতের গল্প লেখক। দীর্ঘ ২৫ বছর ধরে দেশি বিদেশি ভাষায় আজ পর্যন্ত তার মোট ৩৪৪টা গল্প ছাপা হয়েছে। তার লেখা গল্পের বইয়ের সাংঘাতিক কাটতি। প্রকাশকরা তার গল্পের জন্য প্রায় সারা বছর লাইন দিয়ে থাকেন। আর পুজোর সংখ্যায় তো কথাই নেই। স্রেফ তার একটা ভূতের গল্প থাকলে অনেক উঁচা পত্রিকার শারদীয়ার সংখ্যাও ভূতের মতোই বাজার থেকে অদৃশ্য হয়ে যায়। ভূত সম্পর্কে বিভূতিবাবুর অগাধ জ্ঞান। শুধু গল্প নয়, ভূত বিষয়ক বহু তথ্য, এমনকি দু একটি তথ্যচিত্রেও তার অবদান রয়েছে। ইচ্ছে ছিল এই বছর শারদীয় সংখ্যাগুলোর জন্য লেখা হয়ে যাওয়ার পর মনীষীদের জীবনীর মতো ভূতেদের জীবনী নাম দিয়ে একটা বই লিখবেন। এমন লিখবেন যেন প্রথম পাতা থেকে শেষ অবধি পাঠকের গোটা গা সজারু হয়ে থাকবে। কিন্তু ভাগ্য যে এমন পাল্টি খাবে কে জানতো। এত বছর পর আচমকা কোনো ভৌতিক কারণেই কোনো ভূতের গল্পই তার মাথায় আসছে না, একটাও নয়, একটুও নয়। অথচ কমপক্ষে ১৫ জন প্রকাশক তাকে রোজ ফোন করছেন, গল্পের কদ্দূর এগোলো তার খোঁজ নিচ্ছেন। বিভূতিবাবু ঘোষণা করে দিয়েছেন তার শরীর খুবই খারাপ। চাকর শঙ্করকে নির্দেশ দিয়ে দিয়েছেন কোনো ফোন এলে যেন ওনাকে না দেওয়া হয়। বিভূতিবাবু অকৃতদার। নিজের আপনজন বলতে ওই এক শঙ্কর, বহুকাল ধরে সঙ্গে রয়েছে। বাবুকে খুবই ভালোবাসে। বিভূতিবাবুর এমন পাগল পাগল অবস্থা দেখে আর থাকতে না পেরে একদিন জিজ্ঞেস করেই ফেললেন, বাবু আপনার কি হয়েছে? গোপন কথাটা শঙ্করকে প্রথম দিকে বলতে না চাইলেও শেষ পর্যন্ত তুমুল কান্না ভেঙে পড়ে জানালেন সব কথা। সব শুনে টুনে শঙ্কর পান খাওয়া ছোপ দাঁত বার করে বাবুকে চমকে দিয়ে খুব হাসলো। তারপর নিজের কাঁধে চাপানো ৭ রাজ্যের ময়লা মাখা তেলের গন্ধওয়ালা গামছাটা দিয়ে বাবুর চোখ মুখ মুছিয়ে দিয়ে বলল, এই কথা আগে বলবেন তো। চলে যান শিশিরে, কটা ভূত চাই আপনার? বিভূতিবাবু হাঁ করে তাকালেন শঙ্করের দিকে। শঙ্কর আবার গোটা মুখে হাসি মাখিয়ে যা জানালো তা মোটামুটি এইরকম। শঙ্করদের গ্রামের পাশে বিশাল মাঠ। সেই মাঠ পার হলে শিশিরে গ্রাম। ওই গ্রামে নাকি সারাদিন চলে অদ্ভুত সব কাণ্ড। সবাই বলে ওই গ্রামে মানুষের থেকে ভূতের সংখ্যা বেশি, তবে মানুষদের কোনো ক্ষতি করে না তারা। আজ পর্যন্ত ঘাড় মটকানোর কোনো খবর নেই। অবশ্য দু একটা বিচ্ছু ভূত যে নেই তা নয়, তবে তাদের শায়েস্তা করার জন্য আছে রাবণ ওঝা। তার পিটুনির ভয়ে পাজি ভূতগুলো তেমন কিছু সুবিধে করে উঠতে পারে না। এমন খবরটি পেয়ে বিভূতিবাবু তড়াক করে লাফ দিয়ে উঠে শঙ্করের গালে সপাটে দুটো চুমু খেয়ে ফেললেন। তারপর নাচতে নাচতে বললেন, ব্যাগ গুছরে কাল ভোরে দুজনে রওনা দেব। বর্ধমান স্টেশনে নেবে পশ্চিমে পাক্কা ২.৫ ঘন্টা বাসে। তারপর শঙ্করের গ্রামে পৌঁছে সেই বিশাল মাঠ পায়ে হেঁটে পার করে বিকেলের দিকে শিশিরে পৌঁছলেন বিভূতিবাবু আর শঙ্কর।
এত বড় মাঠ বিভূতিবাবু জীবনে দেখেননি। শেষই হতে চায় না, যেন সাহারা মরুভূমি। শিশিরে পৌঁছতেই ভেবেছিলেন নিশ্চয়ই তক্ষুনি কিছু একটা ভৌতিক কাণ্ড ঘটবে, কিন্তু কিছুই হলো না। দিব্যি সমাজ, পরিবেশ গ্রামটাই, তবে সারাক্ষণ ধরে নানা রকমের হাওয়া দেয়। কোনোটা পাতলা হাওয়া, কোনোটা বেশ ভারী, গায়ে ধাক্কা লাগে, কেমন শিরশির করে ওঠে গা। গ্রামের মোড়ল শ্রী ভূতনাথ মণ্ডল নেহাতি ভালো মানুষ। শঙ্করের কাছে বিভূতিবাবুর পরিচয় পেয়ে উনি তো বেজায় খুশি। বললেন, ভূত নিয়ে লিখবেন তো লিখুন না, যত খুশি। ভূতেই তো ভর্তি আমাদের শিশিরে। অনেক লোকজন, বউ বাচ্চা বুড়ো বিভূতিবাবু আর শঙ্করকে ঘিরে দাঁড়িয়ে দেখছিল। মোড়ল মশাই আঙুল তুলে বললেন, এই যে লোকগুলোকে দেখিতেছেন, এদের মধ্যেই কতজনা তেনারা রয়েছেন কে জানে। মানুষের রূপ ধরিয়ে আপনাদের দেখতে এসেছে হয়তো। কথাটা শুনে বিভূতিবাবুর আবার গা শিরশির করে উঠল। হ্যাঁ, বলে কি লোকটা, দিন দুপুরেও ভূত! এই যা! গ্রামের ধারে ছোট্ট একটা মাটির বাড়িতে বিভূতিবাবু আর শঙ্করের থাকার ব্যবস্থা করা হলো। বাড়িটার সামনে নিকোনো চকচকে উঠোন, চারদিকে তালপাতার বেড়া দেওয়া। বিভূতিবাবুর খুব পছন্দ হলো বাড়িটা। ভূতনাথ বাবু বললেন, এই ঘরটা ছিল কালী বুড়ির। খুব ভালো মানুষ ছিল। বুড়ি মারা যাওয়ার পরেও ঘরের মায়া ছাড়তে পারেনি। এখনো নিজের ঘরেই থাকে, কিন্তু গায়ে অতিথি এলি দিব্যি নিজের ঘর ছেড়ে দেয়। তাল গাছটায় থাকে তখন। বিভূতিবাবু বার দুয়েক ঢোক গিলে সামনের তাল গাছটার দিকে তাকালেন। হাওয়াতে না কিসে কি জানে এই তাল গাছের মাথাটা দুলছে। তো তবু কোনো অসুবিধে হলে জানাবেন, রাবণ ওঝা তো আছেই। বলে নমস্কার জানিয়ে ভূতনাথ বাবু চলে গেলেন। বিভূতিবাবুর মাথা এর মধ্যেই গোটা দুখানা প্লট ঘুরপাক খেতে শুরু করেছিল। শঙ্কর ঘর দোর গুছিয়ে বাবুকে ডাকতেই বিভূতিবাবু এক লাফে কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলেন। বেশ কিছুক্ষণ সাঁই সাঁই লেখার পরেই তাকে কলম থামাতে হলো। আশেপাশে কারা যেন গুজগুজ ফুসফুস করছে। চারদিকে তাকালেন, কিছু নেই তো, অথচ পরিষ্কার শোনা যাচ্ছে কারা যেন তার খুব কাছে ফিসফাস করছেন। বিভূতি গুঁই পোড় খাওয়া ভূতের গল্প লেখক। জীবনের বহু গল্পে তিনি এমন সিচুয়েশন লিখেছেন, তাই খুব অল্প সময়ের মধ্যেই বুঝে ফেললেন ব্যাপারটা আসলে কি। এই তেনারা সব এসেছেন, বিভূতিবাবুকে নিয়ে গল্প গাছা করছে নিজেদের মধ্যে। এই যাকে এই করুক, তাকে ডিস্টার্ব না করলেই হলো। মনটাকে সাংঘাতিক শক্ত করে আবার লেখায় মন দিলেন তিনি। রাত্রি 10টা পর্যন্ত হ্যারিকেনের আলোতে পাক্কা 15 পাতা লিখে বেজায় ক্লান্ত হয়ে কলম বন্ধ করলেন বিভূতিবাবু। মনটা খুশিতে নাচছে আজ। সাংঘাতিক ভালো হচ্ছে গল্পটা। কাল সকালের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপর আরো দুটো গল্পের প্লটও এসে গেছে মাথায়। এখানকার ভূতগুলো সম্পর্কেও বেশ একটা ভালো ধারণা হলো বিভূতিবাবু। তারা শুধু বিভূতিবাবুকে দেখে শুনে ফিরে গেছে, কেউ তার কাজে এতটুকু ব্যাঘাত ঘটায়নি। রাত্রে মুরগির মাংস বানিয়েছিল শঙ্কর, খাঁটি দেশি মুরগি। খেয়ে দিয়ে উঠোনে এসে দাঁড়ালেন। বিশাল আকাশটায় ভর্তি তারা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এক একটা হাওয়ায় আবার সেই ফিসফিস শব্দ। বিভূতিবাবু বুঝেও গেলেন তেনাদের কেউ কেউ হাওয়ায় ভাসতে ভাসতে চলেছেন। দারুণ জায়গা বটে। কেন যে এতদিন আসেননি, ভাগ্যিস আর কোনো ভূতের গল্প লেখক এখানের খবরটা পাইনি। নইলে ভাবতে ভাবতে বাড়ির সামনে তাল গাছটার মাথায় চোখ পড়তেই ছ্যাঁত করে উঠল বুকটা। সাদা কাপড় মুড়ি দেয়া কে যেন তাল গাছটার মাথায় বসে রয়েছে। চোখ রোগড়ে নিয়ে আবার ভালো করে তাকালেন বিভূতিবাবু। হ্যাঁ, সত্যি তো। হঠাৎ মনে পড়লো মোড়ল মশাইয়ের বলা সেই কালী বুড়ির কথা। এই ঘরটাই তো কালী বুড়ির। বিভূতিবাবু রয়েছেন বলে বুড়ি এখন নিজের ঘর ছেড়ে দিয়ে তাল গাছে রয়েছে। নিমেষে ভয় উধাও হয়ে গিয়ে মনটা কালী বুড়ির জন্য একেবারে শ্রদ্ধায় ভরে উঠল তার। দুম করে হাত জোর করে দুবার প্রণামও করে ফেললেন তাল গাছের মাথাটাকে উদ্দেশ্য করে। সকালে ঘুম থেকে উঠেই একেবারে চক্ষু চড়ক গাছ। একই কাণ্ড! গতকাল সারা সন্ধে ধরে যে গল্পটা লিখেছিলেন আর একটু মাত্র বাকি ছিল,
এক রাত্রিরেই গল্পটা পুরো পাল্টে গেছে। বিভূতিবাবুর লেখার সঙ্গে কোনো মিলই নেই। কি বিচ্ছিরি হয়েছে গল্পটা, কোনো মাথা মুন্ডু নেই। কোথাও কোথাও আবার শব্দ অক্ষরগুলো পর্যন্ত উল্টে পাল্টে গেছে। মাথায় হাত দিয়ে বসে পড়লেন বিভূতিবাবু। কে করলো এমন সর্বনেশে কাণ্ড? শঙ্কর পুরো ব্যাপারটা শুনে গম্ভীর হয়ে বলল, বুঝেছি, এটা তেনাদেরই কারো কর্ম হবে। আপনি এক কাজ করুন তো বাবু, আজকে আবার গল্পটা লিখুন, তারপর বাক্সতে ভরে তালা চাবি দিয়ে দেবেন, ব্যাস, আর চিন্তা নেই। শঙ্করের কথা শুনে বিভূতিবাবু আবার লিখতে বসলেন গল্পটা। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রির গড়িয়ে 9টার সময় শেষ হলো লেখাটা। আগের থেকে আরো ভালো হয়েছে গল্পটা। শঙ্করকে ডেকে নিজের মোটা চামড়ার সুটকেসটা জামা কাপড়ের ভাঁজে গল্পটা রাখলেন। তারপর বাক্সে তালা দিয়ে চাবি নিজের বালিশের নিচে রেখে নিশ্চিন্তে ঘুম দিলেন। পরদিন সকালে উঠে দুরু দুরু বুকে চাবি দিয়ে বাক্সের তালা খুললেন। তারপর জামার ভাঁজ থেকে গল্পটা বার করে চোখের সামনে মেলে ধরতেই আবার মাথায় বজ্রপাত। সর্বনাশ, তীর পাল্টে গেছি। প্রায় কেঁদেই ফেললেন বিভূতিবাবু। এত পরিশ্রম আবার জলে গেল। পুরো গল্পটা আবার উল্টে পাল্টে চটকানো। শঙ্কর বাবুর এমন কাহিল অবস্থা দেখে বিভূতিবাবুর টাকে হাত বুলিয়ে বলল, ব্যবস্থা আরো কঠিন করতে হবে বাবু। তারপর পুরো তিনটে দিন একই ঘটনা। বিভূতিবাবু রোজ প্রচন্ড পরিশ্রম করে গল্পটা লিখলেন, আর রাত্রিরে সেটা পাল্টে যেতে থাকলো। একদিন বাক্সতে গল্পটা ভরে তালা চাবি দিয়ে তার উপরে মোটা দড়ি দিয়ে বাক্সটা কষে বাঁধা হলো। কোনো লাভ হলো না। পরদিন বাক্সটা দড়ি দিয়ে বাঁধার পর বিভূতিবাবু নিজে সারা রাত বাক্সের ওপরে জেগে বসে রইলেন। তারপরেও সে একই ঘটনা। শেষ দিন শঙ্কর আর উনি সারা রাত দুজনে গল্পটাকে একেবারে চেপে ধরে রইলেন। সারা রাত কিছুই হলো না। ভোরের দিকে দুজনেরই কখন একটু চোখ লেগে গেছিল। চোখ খুলতেই যা, আবার গেছে। সকালে মোড়ল মশাই এসেছিলেন বিভূতিবাবুর গল্পের কদ্দূর কি হলো জানার জন্য। শঙ্কর আর বিভূতির এমন কালো চেহারা দেখে উনি বেজায় ঘাবড়ে গেলেন। তারপর বিভূতিবাবুর কাছে পুরো ঘটনাটা শুনে সাংঘাতিক রেগে গিয়ে বললেন, আমাকে আগে জানাননি কেন? আহারে, এত খাটুনির কাজ সব যে পণ্ড হলো। এ নিশ্চয়ই বেটা পাঁচু গোপালের কর্ম। তা কে এই পাঁচু গোপাল? উদাস ভাবে জিজ্ঞেস করলেন বিভূতিবাবু। আর বলবেননি, পাঁচু ছিল এই গ্রামের নাম করা সিঁধেল চোর, মহা চালাক। কিছুতেই ধরা যেত না। বেটা যেখানে সেখানে লুকিয়ে পড়তে পারত। একবার পাশের গ্রামে চুরি করতে গিয়ে লোকে তাড়া খেয়ে একটা পুকুরে পাকা 1.5 দিন ডুবে লুকিয়েছিল। গ্রামের লোকেরাও ছাড়েনি। সারা দিন ধরে পুকুরের পাশে বসেই পাহারা দিয়েছিল সকলে। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে পাঁচু ভেসে উঠেছিল, তবে জ্যান্ত আর ধরা দেয়নি, মরা। তো ব্যাটার মরার পরে স্বভাব যায়নি। এখন তো ভূত হয়ে আরো সুবিধে হয়েছে, চোখেও দেখা যায় না। এর ওর পুকুরের মাছও চুরি করে, যাত্রার ঘরে ঢুকে জিনিসপত্র লোপাট করে, ঘেঁটে ঘুঁটে দেয়। এই তো 3-4 আগেই আমার পুকুরটা সব মাছ সাবার করে পুকুরে লুকিয়েছিল। রাবণদা এসে মন্ত্রপুত জাল ফেলে ব্যাটাকে ধরে এই সান পিটুনি দিয়েছে যে তারপর থেকেও টিকিটি নেই। ওই বজ্জাতটাই এখানে এসে আপনার কাজ পণ্ড করছে। চিন্তা নেই, আমি রাবণ ওঝাকে ডেকে আনছি। ঠিক কাঁটায় কাঁটায় দুপুর 2টোর সময় ভূতনাথ বাবু রাবণ ওঝাকে নিয়ে সঙ্গে উপস্থিত হলেন। বিভূতিবাবু মনে মনে কল্পনা করেছিলেন রাবণ ওঝার চেহারা রাবণের মতোই হবে, কিন্তু পুরো উল্টো। ফু দিলে উড়ে যাবে এমন লিকটিকে চেহারা, কদম ছাড় চুল, কপালে কমলা রঙের লম্বা টিপ, পরনে লাল রঙের ফতুয়া লুঙ্গি, গলায় নাভি পর্যন্ত ঝোলানো মোটা রুদ্রাক্ষের মালা। রাবণ ওঝা এসেই তার মোটা ভুরু দুটো কুঁচকে শটান শুয়ে পড়ল মাটিতে। তারপর লম্বা নাকটা মেঝেতে ঠেকিয়ে বার কয়েক মাটির গন্ধ নিয়ে তরাক করে উঠে পড়ে বলল, পেয়ে গেছি, সেই আস্তে গন্ধ পেয়ে গেছি। ব্যাটা এখানে কোথাও লুকিয়ে আছে। বলেই আকাশ ফাটানো চিৎকার করে উঠল রাবণ। এই বাচ্চা, ভালো চাস তো এক্ষুনি এখান থেকে পালা।
ছি ছি, গায়ের অতিথির সঙ্গে কিনা বদমাশি। আজ তোর কান কেটে যদি না কিমা বানিয়েছি তো আমার নাম রাবণ ওঝা নয়। এই বলে ফতুয়ার পকেট থেকে এক খাবলা কিসের একটা গুঁড়ো বার করলো রাবণ। জিনিসটা কি বোঝার আগেই হাওয়ায় একেবারে চোখ নাক জ্বলে উঠলো বিভূতি বাবুর। উড়িয়ে বাপরে, রাবণ শুকনো লঙ্কার গুঁড়ো বার করেছে। রাবণ ওঝার চোখ মুখ পাল্টে গেছে ততক্ষণে। বড় বড় চোখ দুটো লাল টকটকে, চোখের গুলি দুটো সাঁই সাঁই করে এদিক ওদিক পাক খাচ্ছে। তা আপনার সমস্যার জায়গাটা দেখান দেখি। বলে উঠলো রাবণ। হ্যাঁ, এই দাঁড়ান, এক্ষুনি নিয়ে আসছি। বলে বিভূতিবাবু দৌড়ে গিয়ে প্রায় 5-6 বার লেখা গল্পটার কাগজগুলো রাবণের সামনে এনে সবে করুণ সুরে নিজের দুঃখের কাহিনীটা বলতে যাবেন, রাবণ হাত তুলে বিভূতিবাবুকে থামিয়ে দিল। আর 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 কিচ্ছু বলতে হবে না, আমি সব শুনে নিয়েছি। মজা দেখাচ্ছি ওর। কাগজগুলো ওই টেবিলটার উপরে রাখুন তো, আর আমাকে একটা লাঠি দেন বেশ মোটা দেখে। বিভূতিবাবু দুরু দুরু বুকে কাগজগুলো টেবিলের ওপর রাখলেন। শঙ্কর কি ভেবে ঘরের দরজার বিশাল মোটা খিলটা এনে দিল রাবণকে। খিলটা হাতে নিল রাবণ, তারপর পকেট থেকে লাইটার বার করে হাতের গুঁড়ো লঙ্কাটুকু একটা কাগজে ঢাললো। ঢেলেই ফস করে জ্বালিয়ে দিল কাগজটা। ওরে বাপ রে, কাকে বলে চোখ মুখে জ্বালা! চোখে অন্ধকার দেখলেন বিভূতিবাবু। রাবণ কিন্তু নির্বিকার। পোড়া লঙ্কা বিভূতিবাবুর গল্পের কাগজে ঢেলে দিয়ে খিল তুলে দমাদম পিটোতে শুরু করলো। পেটাই পর্ব শুরু হওয়ার একটু পরেই বিভূতিবাবু দেখলেন তার লেখা কাগজগুলোর অক্ষরগুলো সব ঠ্যাঙানির চোটে পাই পাই করে এদিক ওদিক পালাচ্ছে, তিরিং বিরিং করে লাফাচ্ছে, ঘুরপাক খাচ্ছে চারিদিকে। রাবণ মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে প্রত্যেকটা কাগজে আলাদা আলাদা করে পেটালো। তারপর এক সময় বিভূতিবাবু নিজের চোখে স্পষ্ট দেখতে পেলেন তার গল্পের কাগজ থেকে ধোঁয়ার মতো কিসের একটা ঢেলা থপ করে মেঝেতে পড়ল। রাবণ ওঝার আরেকটা খিলের বাড়ি ওইটের ঘাড়ে পড়তেই চা করে জানলা দিয়ে গলে উড়ে গেল ঢেলা পাকানো ধোঁয়াটা। আর নিজেকে ধরে রাখতে পারলেন না 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভূতের গল্প লেখক বিভূতি গুঁই। সব ধৈর্যের বাঁধ ভেঙে দৌড় ছাই বলে জীবনে প্রথমবার খুব অনিচ্ছা সত্ত্বেও ধুপ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শুনছিলেন লেখক বিনোদ ঘোষালের লেখা গল্প বিভূতিবাবুর গল্প। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।